গল্পের শুরুতেই আমরা জাপানের একটা জায়গা দেখতে পাই, যেখানে একটা ল্যাবে শ্যাডো নামের একটা এলিয়েনকে আটকে রাখা হয়েছে প্রায় 50 বছর ধরে। এটা দেখতে অনেকটা সনিকের মতো, তবে এই শেড আসলে কে, আর কেনই বা তাকে 50 বছর ধরে এভাবে আটকে রাখা হয়েছে, এই সব কিছুই আমরা একটু পরে জানতে পারবো। হঠাৎ করেই শ্যাডো স্বপ্ন দেখতে থাকে, তার সাথে ঘটে যাওয়া কিছু অতীতের দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে, যেখানে শ্যাডো আর মারিয়া নামের একটা মেয়েকে দেখা যায়, যাদের সঙ্গে অনেক খারাপ কিছু একটা ঘটেছিল। আর এটাও আমরা গল্পের সামনেই জানতে পারবো। এদিকে সেখানকার গার্ডরা শ্যাডোর ওপর নজর রাখার সময় দেখতে পায় যে তার জ্ঞান ফিরে আসছে, আর এটা হওয়ার কারণ হিসেবে তারা ধরে নিয়েছে হয়তোবা তাদের সিস্টেমকে কেউ হ্যাক করছে। অন্যদিকে শ্যাডোর জ্ঞান ফিরে আসার কথা শুনে তো বাকি গার্ডরাও সেখানে চলে আসে, কিন্তু আবারও শ্যাডোর হার্টবিট নর্মাল হয়ে যায়, আর গার্ডরা ভেবে নেয় যে সবকিছু হয়তো আবার ঠিক হয়ে যাচ্ছে। ঠিক তখনই শ্যাডো কাঁচ ভেঙে বেরিয়ে আসে আর সবাইকে মারতে শুরু করে। শ্যাডো সেখানে টেলিপোর্ট হয়ে সবাইকে মারতে থাকে, আর এরপর যখন সবাইকে মারা কমপ্লিট হয়ে যায় সে শহরের দিকে চলে আসে। আর এইখানে গল্পের দৃশ্য পরিবর্তন হয়ে সোজা চলে আসে সনিকের কাছে। এখানে সনিক সহ তার সব বন্ধুরা মিলে পিকনিক করতে এসেছে। এরপর সেখানে সনিক, নাকাল এবং টেল তিনজন মিলে রেস করে। তখন সনিক তাদেরকে বলে যে তোমরা হয়তোবা ভুলে গেছো, আমি এই পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট প্রাণী। আর এটা বলেই তারা সেখানে প্রতিযোগিতা শুরু করে, কিন্তু দেখা যায় যে দৌড় চলার সময় নাকাল আর টেল সনিককে পিছনে ফেলে দেয়। আর এটা দেখে তো সনিকের মনেও একটা জিদ চেপে যায়, তাই সে আরও স্পিডে দৌড়াতে শুরু করে আর মুহূর্তের মধ্যে সেই ফিনিশিং লাইনটা পার করে ফেলে। কিন্তু ওখানে গিয়ে দেখতে পায় যে তারা দুজন আগেই এখানে চলে এসেছে। সনিক তো এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার আগেই ওরা দুজন কিভাবে এখানে চলে আসলো। তারপর সনিক একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে যে ওরা হলোগ্রাম, তার মানে সনিকই হলো এই পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট প্রাণী। কিন্তু তারা হলোগ্রাম কেন ব্যবহার করলো এটা জানার জন্য সে দ্রুত আবার দৌড়ে সে পিকনিক স্পটে চলে আসে। এখানে আসার পর সে দেখতে পায় যে তারা সবাই মিলে সনিকের জন্য একটা বার্থডে সারপ্রাইজ রেখেছিল। অবশ্য এটা আসলে সনিকের বার্থডে নয়, মানে এই দিন সে পৃথিবীতে প্রথম এসেছিল, আর এই জন্য এই দিনটাকে তারা সনিকের বার্থডে মনে করে পালন করছিল। পার্টি শেষ হয়ে গেলে সনিক টমকে নিয়ে যায় একটা গুহার মধ্যে, যেখানে সে আগে থাকতো। তখন টম ওখানে সনিক এবং তার মায়ের একটা ড্রয়িং দেখতে পায়। সনিক প্রথমে পৃথিবীতে এসে ওই ড্রয়িংটা বানিয়েছিল। আসলে যখন তার বাড়ির কথা মনে পড়তো সে তখনই ওই ড্রয়িংটা বারবার দেখতো। তখন টম তাকে বলেছে, তুমি বোধহয় খুব অল্প বয়সে সবাইকে হারিয়েছো, তাই না? তবে মনে রেখো তারা কিন্তু সবসময় তোমার সাথেই আছে। অন্যদিকে শ্যাডো শহরের মধ্যে ঘোরার সময় জানতে পারে যে এটা 2024 সাল চলছে, তাই ও যখন বুঝতে পারে যে তাকে 50 বছর ধরেই বন্দি করে রাখা হয়েছিল তখন সে আরো বেশি রেগে যায়। ঠিক তখনই আবার শ্যাডোকে চারদিক থেকে সেনাবাহিনীরা ঘিরে ধরে। এটা দেখে তো সে আরো বেশি রেগে যায়। অন্যদিকে আবার সনিকরা সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। তখন টম তাদেরকে বলে যে অনেকদিন পর আমরা সবাই মিলে এরকম একটা ভালো সময় কাটালাম। ঠিক ওই সময় আবার জি ইউনিট ডিরেক্টর রকওয়ে সেখানে তো টিম নিয়ে উপস্থিত হয়, আর ওদেরকে জানায় যে টোকিওতে একটা সমস্যা দেখা দিয়েছে। এই কারণে তার টিম সনিক থেকে হেল্প নেওয়ার জন্য এসেছে। সনিক তো এটা শুনে খুশি হয়ে যায় যে তাদের টিমের নাম তার নামে রাখা হয়েছে। এরপর তারা সবাই মিলে সেখান থেকে বেরিয়ে যায় টোকিওতে হওয়া সমস্যা সমাধান করার জন্য। আর এখানে সনিক তার পাওয়ার ব্যবহার করে তো অনেক দ্রুতই তারা টোকিওতে পৌঁছে যায়। তারপর তারা বলে যে জাপানে তো চলে এলাম, কিন্তু এখন ওই বাজে এলিয়েনটাকে আমরা কিভাবে খুঁজে বের করব। ঠিক তখনই তারা কাছে একটা ব্যাঙ দেখতে পায় আর বুঝতে পারে যে বাজে এলিয়েনটা হয়তোবা এর আশেপাশেই কোথাও একটা আছে। এরপর তারা তিনজন মিলে নেমে আসে ওই জায়গায়, কিন্তু প্রথমে বুঝতে পারছিল না যে এখানে আসলে কি হয়েছে। তাই সনিক সবাইকে বলছে তোমরা সবাই কিন্তু চোখ কান খোলা রেখো। আর ঠিক ওই সময় তারা দেখতে পায় শ্যাডো ওখানে চলে এসেছে। শ্যাডোকে দেখে তো তারা সবাই সেখানে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে হুবহু সনিকের মতো। কিন্তু তাদের দেখার পর শ্যাডো ওখান থেকে চলে যেতে থাকলে নাগাল যায় ওদেরকে মারতে, কিন্তু নিজেই সেখানে মার খেয়ে উল্টে পড়ে। নাগালকে ওইভাবে মার খেতে দেখে তো তারা তিনজন মিলে একসঙ্গে শ্যাডোর সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শ্যাডো সেখানে একাই ওই তিনজনকে হারিয়ে দেয়। আর যাওয়ার সময় তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে যায়, তারা যেন তাকে কোনোভাবে ফলো না করে।
কিন্তু তার মানা না শুনে সনিক আবার তার পেছনে পেছনে যায় আর তাকে আবারও নানা রকম প্রশ্ন করতে থাকে। সনিকের এত এত কথা শুনে তো শ্যাডো প্রচন্ড বিরক্ত হয়ে যায়, তাই তাকে সে রাগে মারতে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো সে তাকে চাইলেও মারতে পারে না। আর এইভাবে যেতে যেতে তারা দুজনে একটা বিল্ডিং এর কাছে পৌঁছে যায়। আর এরপর তারা দুজনেই নিজেদের সর্বশক্তি ব্যবহার করে একে অপরকে মারার চেষ্টা করে। আর দুজনের সংঘর্ষের ফলে সেখানে এত পরিমাণ এনার্জি নির্গত হয় যে পুরো শহরে কারেন্ট চলে যায়। এরপর যখন সনিকের জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় যে তার হাতে হাতকড়া পরানো, আর শ্যাডো সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে গেছে। এরপর সেখানে তারা দুজন এসে সনিকের হাতকড়াটা খুলে দেয়। এরপরই তারা চলে আসে কমান্ডার ওল্ডারের সঙ্গে দেখা করতে। তখন কমান্ডার ওল্ডার সনিককে জানায় যে তুমি যেরকম পৃথিবীতে এসে বন্ধু আর পরিবার পেয়েছো, শ্যাডো সেখানে পেয়েছে শুধুমাত্র দুঃখ আর কষ্ট। 50 বছর আগে শ্যাডো এসে পৌঁছায় পৃথিবীতে। বৈজ্ঞানিকরা শ্যাডোর পাওয়ারকে ভালো কাজেই ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু পরে তারা জানতে পারে এটি অনেক বেশি বিপজ্জনক। আর একদিন তো সেটার পাওয়ারের জন্য ল্যাবে একটা দুর্ঘটনা ঘটে, তাই শ্যাডোকে নিয়ে যে প্রজেক্টটা ছিল সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। এমনকি ওই প্রজেক্টে যে বিজ্ঞানী কাজ করছিল তাকেও ধরে নিয়ে আটকে রাখা হয়, আর সঙ্গে শ্যাডোকেও। আর এখন খুব কম মানুষই বেঁচে আছে। তো তারা যখন সেখানে এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখন হঠাৎই সেখানে এগম্যানের রোবট আর্মি এসে তাদের ওপর অ্যাটাক করে। কিন্তু ঠিক তখনই সেখানে আরও একজন লোক এসে তাদেরকে এই রোবট আর্মির থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওই অ্যাটাকে এরপরে কমান্ডার ওল্ডার আবার সেখানে অনেক অসুস্থ হয়ে যায়। সনিক তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার অবস্থা অনেক খারাপ ছিল, মানে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সে মারা যাবে। তাই কমান্ডার ওল্ডার তখন সনিককে একটা চাবি দেয়, যেটা ছিল অনেক শক্তিশালী একটা চাবি। আর এই চাবিটা শ্যাডোর শক্তি ব্যবহার করেই বানানো হয়েছিল। এটা যেন ভুল করে মানুষের হাতে চলে না যায়, সেই জন্যই ওল্ডার সনিককে সেটা সামলাতে বলে। আর ওই চাবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা সেখানে মারা যায়। তবে চাবি দিয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে জিও অ্যান্ড ফোর্স চলে আসে আর দেখতে পায় যে ওয়াল্টার সেখানে মারা গেছে, তবে তার কাছে কোনো চাবি নেই। কিন্তু ওই ডিরেক্টর তো অনেক চালাক ছিল, সে ওয়াল্টারের সঙ্গে সনিকদের ছবি দেখে বুঝতে পারে যে হয়তোবা ওরাই চাবিটা নিয়ে গেছে। অন্যদিকে তারা একটা বাইকারের পিছনে যায় আর তাকে ধরেও ফেলে। আর পরে বুঝতে পারে যে এই বাইকার আর কেউ নয়, সে হলো এগম্যানের পিএস স্টোন। এরপর সে তাদেরকে বলে যে তোমরা ভুল করছো, এই এরিয়াতে এগম্যানের কোনো প্রভাবই নেই। আর যদি তোমরা এটা বিশ্বাস না করো তাহলে চলো তোমাদের এগম্যানের কাছেই নিয়ে যাচ্ছি। সেখানে আসার পর দেখা যায় যে এগম্যান সারাদিন বসে বসে সিনেমা দেখতে দেখতে মস্ত বড় একটা ভুঁড়ি বানিয়ে ফেলেছে। সে ওখানে শুয়ে শুয়ে অনেক আজব আজব গান করছিল, এমনকি তার ব্যবহারও কেমন যেন অদ্ভুত। এরপর সে খেয়াল করে যে স্টোন সেখানে টিম সনিককে নিয়ে এসেছে, তাই সে তো তখন তাদের সামনে একটু লজ্জায় পড়ে যায়, কারণ সে তো মনের সুখে একা একাই ওরকম অদ্ভুত অদ্ভুত গান করছিল। এরপর স্টোন তাকে জানায়, আপনি জানেন ওদের ড্রোন ব্যবহার করে কেউ কপি করছে, আর ড্রোন বানানোর জন্য কেউ এভাবে কপি করছে জানতে পেরে সে তো অনেক রেগে যায়। আর তারপরে শুটেড বুটেড হয়ে একদম আগের রূপেই ফিরে আসে। অন্যদিকে আমরা শ্যাডোকে দেখতে পাই, সে চলে যায় সেই পরিত্যক্ত ল্যাবে যেখানে সে মারিয়ার সঙ্গে সময় কাটিয়েছিল। ওখানে গিয়ে তার পুরনো সব কথা মনে পড়ে যায়। শ্যাডো যখন গ্লাসের মধ্যে আটকে ছিল তখন মারিয়া তাকে দেখে সেখানে একটা ড্রয়িং করেছিল, আর এইভাবে আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা দুজন একসঙ্গে অনেক সময় কাটাতে থাকে, একসঙ্গে খেলা করতে থাকে এবং আনন্দ করতে থাকে, এমনকি তারা অনেক দুষ্টুমিও করতে থাকে। শ্যাডো পৃথিবীতে আসার পর এই প্রথম কাউকে পেল যাকে সে বন্ধু বলতে পারে। এরকম একদিন তারা দুজন যখন টিভিতে মুভি দেখছিল তখন সেখানে বলা হয় যে এলিয়েনরা অনেক বেশি ভয়ঙ্কর, তাদের থেকে সবসময় দূরে থাকবে। এটা দেখে তো শ্যাডোর মন অনেক খারাপ হয়ে যায়, আর তারপর তার মন ঠিক করার জন্য মারিয়া ওকে নিয়ে বাইরে আসে। শ্যাডো তখন বলে যে আমাকে দেখে সবাই ভয় পায়, আমি কি মানুষের জন্য এতটাই বিপজ্জনক? তখন মারিয়া বলে, ধুর বোকা, তুমি এসব কথা চিন্তা করছো কেন? তুমি একদমই বিপজ্জনক নও, তুমি আমার অনেক কাছের একজন বন্ধু, আর তোমার মন যেটা বলবে তুমি সেটাই শুনবে। কে তোমাকে কি বললো না বললো ওইটাই তোমার কান দেওয়া লাগবে না। আর এভাবেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব দিন দিন আরো গভীর হতে থাকে।
আর এই সমস্ত সুন্দর অতীতের কথা ভাবতে ভাবতে শ্যাডো তখন ল্যাবের মধ্যে ঘুরে বেড়ায়, কিন্তু ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে। আর এটা হলো সেই সায়েন্টিস্টটা যে শ্যাডোকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। আসলে এই লোকটা হলো মারিয়ার দাদা। তখন ওই লোকটা জানায় যে আমার বিশ্বাস ছিল শ্যাডো একদিন না একদিন ঠিকই ফিরে আসবে, আর ওদের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা কোনোদিনও ভুলতে পারবে না, আর সেটার প্রতিশোধ তারা দুইজনে মিলে একসঙ্গে নিবে। এদিকে এগম্যান এবং টিম সনিক সেখানে এসে পৌঁছে যায়। এগম্যান তখন দেখে যে ওই দরজাটা কিভাবে খোলা যায়, তবে তখনই সেখানে নাকাল এসে ধাক্কা দিয়ে ওই দরজাটা খুলে ফেলে। ওই শব্দ শুনে শ্যাডো তাদের সঙ্গে ফাইট করতে চায়, কিন্তু সায়েন্টিস্ট তাকে একটু অপেক্ষা করতে বলে। এরপর তারা সবাই মিলে ভেতরে প্রবেশ করে, আর সে তাদেরকে বলে যে এই জায়গাটা দেখে কিন্তু অনেক ভুতুড়ে বলে মনে হচ্ছে। আর সে এটা ইচ্ছে করেই বলেছিল, কারণ নাকাল ভূতের অনেক বেশি ভয় পায়। সামান্য একটা ভূতের সিনেমা দেখেও তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর তারা ভেতরে গিয়ে দেখে যে সেখানে 3টা রাস্তা, তাই তারা গ্রুপ ভাগ করে সবাই আলাদা আলাদা রাস্তায় যায়। কিন্তু নাকাল সেখানে একা একাই যায়, সে তো ভূতে ভয় পায়, তাই অনেক আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। তখন হঠাৎ সেখানে শ্যাডো চলে আসে। অন্যদিকে তারা তো একসঙ্গেই ছিল। তারপর শ্যাডো তাদেরকেও অ্যাটাক করে আর সেখান থেকে ধরে নিয়ে যায়। এদিকে সনিক আর এগম্যান ছিল একসঙ্গে। তারা একটা রুমের মধ্যে গিয়ে দেখতে পায় শ্যাডো আর মারিয়ার একটা ছবি। তবে যখনই সনিক এসে ওই জায়গাটা একটু ঘুরে দেখতে চায়, তখন শ্যাডো এসে তাকে ধরে নিয়ে যায়। আর এগম্যান অন্য রুমে গিয়ে দেখতে পায় সেখানে তার ড্রোনগুলো আছে। এইটা দেখে যখন সামনের দিকে এগোতে যায়, তখন সেখানে সায়েন্টিস্ট গেরেল রোবট নিয়ে চলে আসে। আসলে এই লোকটা এগম্যানের দাদু। এগম্যান তো তাকে দেখে বিশ্বাসই করতে পারছে না যে তার দাদু এখনো বেঁচে আছে। দাদুকে দেখার পর সে তো খুশিতে আত্মহারা হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। তারপর জিজ্ঞেস করে যে তুমি এতদিন কোথায় ছিলে। তখন গেরেল জানায় ওকে এতদিন একটা গুপ্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। এরপর সবকিছু শোনার পর তারা দুজনে মিলে ডিসাইড করে যে এবার দাদু আর নাতি মিলে পুরো দুনিয়াটা রাজত্ব করবে। এরপর তারা দুজন মিলে চলে যায় টিম সনিকের কাছে, আর সেখানে গিয়ে শ্যাডোকে বলে যে তুমি চাবিটা নিয়ে এসো। শ্যাডো তখন সনিককে চাবিটা বের করতে বলে, কিন্তু সনিক বলে যে আমাকে দেখে কি তোমার এতটাই বোকা বলে মনে হয় যে আমি এখানে আসার সময় চাবিটা নিয়ে আসব? তবে শ্যাডো তার কথায় বিশ্বাস করে না, আর তাকে একটু খোঁজার পরেই সে ওখানে চাবিটা পেয়ে যায়। এরপর শ্যাডো তার কাছ থেকে চাবিটা নিয়ে গ্যারলের কাছে দিয়ে দেয়, আর গ্যারলের পর সবাইকে তার আসল প্ল্যানটা বলে। সে যখন কারাগারে ছিল তখন জি ইউনের সঙ্গে একটা ডিল করেছিল, এমন একটা অস্ত্র বানাতে বলে যে যেটা দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাটাক করা যাবে। এরপর গ্যারল তার কথা মতো একটা শক্তিশালী অস্ত্র বানিয়ে ফেলে, আর তারপর তাকে সেখান থেকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু গ্যারল সেই অস্ত্রটা ব্যবহার করে তার নাতনির মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। আর তার প্রথম টার্গেট হলো জি ইউনের হেডকোয়ার্টার, কারণ ওদের জন্যই তো তার নাতনি মারা গেছে। সনিক তখন তাদের প্ল্যান শুনে বলে যে তোমরা যদি এত শক্তিশালী অস্ত্র ব্যবহার করো তাহলে কিন্তু সাধারণ মানুষ মারা যেতে পারে। এ কথা শুনে গ্যারল বলে যে তাতে আমার কিচ্ছু যায় আসে না, তবে তার আগে আরও একটা চাবির প্রয়োজন, যেটা জি ইউনিটের হেডকোয়ার্টারে অনেক টাইট সিকিউরিটির মধ্যেই রাখা। এরপর তারা সেখান থেকে বের হয়ে যায়, তবে যাওয়ার আগে সেখানে একটা কৃত্রিম ব্ল্যাক হোল বানিয়ে দিয়ে যায়, যাতে করে টিম সনিক সেখানে পড়ে গিয়ে মারা যায়। ওই ব্ল্যাক হোলটা তার আশেপাশে থাকা সব কিছুকে একে একে গ্রাস করতে থাকে। সনিককেও ওই ব্ল্যাক হোলটা ওই দিকেই টানতে থাকে। তখন নাকাল তার দাঁত দিয়ে একটা রশি টেনে ধরে। এরপর অনেক খোঁজাখুঁজির পর তারা সেখানে একটা রিং পায়, আর এই বিপদ থেকে এবারের মতো বেঁচে যায়। তবে ওরা সেখান থেকে বের হওয়ার পরে পুরো জায়গাটা ব্ল্যাক হোলের মধ্যেই ঢুকে যায়। এটা দেখে এগম্যান আর তার দাদা মনে করে যে সনিকের টিম হয়তোবা সেখানেই মারা গিয়েছে, আর ওদের প্ল্যান মোতাবেক তারা সেই চাবি চুরি করতেই বেরিয়ে পড়ে। কিন্তু ওই হেডকোয়ার্টারে পৌঁছাতে তাদের 4 ঘন্টার মতো সময় লাগবে। তখন দাদু আর নাতি মিলে সেখানে একসঙ্গে বেশ ভালো একটা সময় কাটায়, যেটা তারা এত বছরে একদিনও করতে পারেনি। তারা দুজন মিলে সেখানে অনেক মজা করেছিল, তবে সেটা ছিল ভার্চুয়াল ওয়ার্ল্ডে।
এদিকে এগম্যান তার দাদুর সঙ্গে পরিচয় হওয়ার পরপরই পিএ স্টোন তো পুরো একা হয়ে পড়েছে। সে তার একমাত্র বন্ধুকেও হারিয়ে ফেলেছে। আসলে স্টোন এগম্যানকে বন্ধু মনে করলেও এগম্যান তাকে কখনো বন্ধু মনে করেনি, সবসময় তাকে একজন সার্ভেন্ট হিসেবেই দেখেছে। এদিকে টম আর ম্যাডি দুজনেই অনেক ভালো একটা সময় কাটাচ্ছিল, কিন্তু ওদের এই শান্তি খুব বেশিক্ষণ টিকবে না। সনিকরা ফিরে এসে তাদের দুজনের থেকেই সাহায্য চায়। সবকিছু শোনার সঙ্গে সঙ্গে ওরাও রাজি হয়ে যায় সনিকদেরকে সাহায্য করার জন্য। তারপর তারা সবাই মিলে প্ল্যান করে হেডকোয়ার্টার থেকে ওই চাবিটা চুরি করার জন্য। তখন সনিক বলে যে আমি আমার গতির সাহায্য নিয়ে হেডকোয়ার্টার থেকে অনেক সহজেই চাবিটা চুরি করতে পারবো। কিন্তু তাকে জানায় যে তুমি তো ওখানে যেতেই পারবে না, কারণ চারদিকে একটা লেজার ফিল্ড আছে যেটা শুধুমাত্র হেডকোয়ার্টারের মধ্য থেকে বন্ধ করা যায়, আর এটার জন্যই টম আর মেডিকে আমাদের প্রয়োজন। তবে ওই লেজারটা বন্ধ করার পরও ভেতরে আরও অনেক লেজার বিল আছে, এছাড়াও অনেক প্রকার সিকিউরিটি রয়েছে সেই জায়গায়। তার মানে আমাদেরকে প্রায় অন্ধের মতোই ভেতরে যেতে হবে। তখন ম্যারি বলে যে এর থেকে ভালো উপায় হলো সনিক যদি এমআরএল ব্যবহার করে গোল্ড সনিক হয়ে যত তাড়াতাড়ি ওটা চুরি করে আনতে পারবে তত দ্রুতই আমরা কাজটা করতে পারবো। তখন সনিক জানায় যে এই শক্তি সামলানো কিন্তু অতটাও সহজ নয়, আর আমি কখনোই ওটা আমার নিজের কাজে ব্যবহার করব না। কিন্তু নাকাল ওইটা কাউকে দেবে না, আর যদি কেউ ওটা নিতেও চায় নাকাল তাকে ছেড়েও দেবে না। অন্যদিকে দাদা আর নাতি মানে এগম্যান আর তার দাদা তো অনেক স্টাইল নিয়ে সেখান থেকে বের হয়, যেটা ছিল জিউনের একদম সামনেই। আর এরপর দুজন বেরিয়ে পড়ে চুরি করতে। এদিকে টিম সনিক পৌঁছে গিয়েছে লন্ডনে। এরপর সবাই প্ল্যান মতো তাদের পজিশনে তৈরি থাকে। প্রথমে টম আর ম্যাডি যাবে এনার্জি সেলটা বন্ধ করতে। ভেতরে ঢোকার জন্য তাদের টেস্ট একটা গেজেট দিয়েছে, যেটা ব্যবহার করে তারা যে কারো রূপ নিতে পারবে। আর তারপর এটার সাহায্য নিয়ে তারা দুজনে অন্য কারো একটা রূপ নিয়ে ভেতরে যায়। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে তো তারা চলে আসে সার্ভার রুমে, আর একটা পেন ড্রাইভ নিয়ে সার্ভারে লাগায়। কিন্তু প্রথমে তো কোনো কাজ হয় না। এরপর পেন ড্রাইভটা খুলে আবার ঠিকঠাক মতো লাগালে এইবার ওটা কাজে দেয়। তারপর আবার তারা দেখতে পায় পাশেই আরো একটা পেন ড্রাইভ লাগানো আছে, আর ওই পেন ড্রাইভটা ছিল এগম্যানের। তখন টেলস দেখতে পায় যে ওই টাকলু মানে এগম্যান ওখানে ঘোরাঘুরি করছে। আসলে সে আর তার দাদু এমন এক প্রকার স্যুট পরেছিল যেটা তাদেরকে মানুষদের থেকে দূরে রাখবে। এরপরই তারা দুজন চলে আসে লেজার রুমে। ওখানে পৌঁছাতেই এগম্যান তার দাদুকে ওই লেজারের মধ্যে ধাক্কা মেরে দেয়। তার দাদু তো মনে করে এই এখনই বুঝি তার জীবনের শেষ। তবে একটু পর দেখা যায় ওই লেজারে তার কিছুই হয়নি। তখন এগম্যান তাকে জানায় যে এই স্যুটটা আসলে এভাবেই বানানো, ওটা দেখানোর জন্য আমি তোমার সঙ্গে এই কাজ করেছি। লেজার তো এখন তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর এই খুশিতে তারা দুজন সেখানে নাচানাচি করতে শুরু করে। ওরা দুজনে সেখানে এমনভাবে নাচছিল যা দেখে মনে হচ্ছিল এটা কোনো লেজার রুম নয়, বরং এটা কোনো ডিস্কো ক্লাব। এরপরই তারা দুজন চলে আসে আসল জায়গায়, যেখানে ওই চাবিটা রাখা হয়েছিল। এদিকে সনিক যখন জানতে পারে যে তারা দুইজন অলরেডি সেখানে চলে গিয়েছে, তখন সে আর ধৈর্য ধরতে পারে না। এক দৌড় দিয়ে চলে আসে সেই রুমের মধ্যে। অন্যদিকে দাদা আর নাতি তো চাবিটা নিতে গেলে নিচে পড়ে যায়, কারণ এই লাল জায়গাগুলোতে মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি। আর ওদেরকে এভাবে পড়ে থাকতে দেখে এবার সনিক সেই চাবিটা আনতে যায়, কিন্তু তার সঙ্গে ঘটে উল্টোটা। সে হাওয়াতে উড়তে শুরু করে, এমনটা যে ওদের সঙ্গে কেন হচ্ছে তারা কেউই বুঝতে পারে না। ঠিক তখনই সেখানে রকওয়েল চলে আসে আর বলে যে এই সব কিছুই আমার জন্য হচ্ছে। তখন সে তাকে বলে, তুমি কি জানো এই সব কিছু ওই দুই টাকলুর প্ল্যান? তখন রকওয়েল বলে, আমি সব কিছুই জানি। আসলে রকওয়েল কোনো বাজে মতলবের জন্য চাবি নিজের কাছে রাখতে চায়নি। এই চাবিগুলো যদি জিউনের কাছে থাকে তাহলে তারা হয়ে উঠবে সব থেকে শক্তিশালী আর অনেক উল্টোপাল্টা কাজ করবে, যা সনিক কখনো চায়নি। সনিক চায় ওই চাবিটা নিজের কাছে রাখতে, তাই সে নাকালের কাছে এইবার সাহায্য চায়। এরপর সঙ্গে সঙ্গে নাকাল সেখানে বিল্ডিং ভেঙে চলে আসে, আর তার হাতে চলে আসে ওই রুমের রিমোট, যেটা ব্যবহার করে সবকিছু কন্ট্রোল করতে পারছিল। কিন্তু নাকাল তখন সেটা না করে ওই রিমোটটা আগে ভাঙার চেষ্টা করে, আর সঙ্গে সঙ্গে রুমে থাকা সবগুলো সেঞ্চুরি অ্যাক্টিভ হয়ে যায়। তখন অধিকাংশ মানুষই মেঝের ওপর পড়ে যায়, আবার কেউ কেউ হাওয়াতে ভাসতে শুরু করে। রকওয়েল তখন দেখতে পায় তার সামনেই চাবিটা রাখা। সে ওটা নিয়ে যখন সামনে এগিয়ে যায় তখন মেঝেটা লাল হয়ে যায় আর সেও মেঝেতে পড়ে যায়।
ওই চাবিটা আসলে এগম্যান আর রকওয়েলের মাঝখানে পড়ে। তাদের দুজনেরই ওই চাবিটা চায়, তাই অনেক কষ্টে তারা আস্তে আস্তে চাবির দিকে এগোতে থাকে। তখন টমি দেখতে পায় যে উপরের ছাদটা ভেঙে টম এবং ম্যাডি পড়ছে। তখন সনিক ওদের দুজনকে বাঁচাতে তার সর্বশক্তি ব্যবহার করে এগিয়ে যায় আর ছাদের ভাঙা টুকরোগুলো ভেঙে ওদের দুজনকে বাঁচায়। আর এর সঙ্গে সঙ্গে সেই রিমোটটাও ভেঙে যায়, এমনকি সব সেন্সরও অকেজো হয়ে যায়। সঙ্গে সঙ্গে সবাই সেখান থেকে ছাড়া পেয়ে যায়। আর রকওয়েল তো এই সুযোগটায় ওই চাবি নিয়ে সেখান থেকে সরে যায়। এরপর ওই চাবিটা নিয়ে রুম থেকে বের হয়ে দেখতে পায় তার সামনে কমান্ডার ওয়াল্টারকে দেখে তো রকওয়েল প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ সে তো জানে না কমান্ডার মারা গিয়েছে। কমান্ডার তাকে দেখে বলে যে ওই চাবিটা তুমি আমাকে দিয়ে দাও। কিন্তু রকওয়েলের তো কোনো ইচ্ছেই নেই ওই চাবিটা তাকে দেওয়ার। কিন্তু কমান্ডার যেহেতু তার থেকে অনেক বড়, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তাকে চাবিটা দিতে বাধ্য হয়। কিন্তু একটু পরে দেখতে পাই যে ওটা আসলে কমান্ডার নয়, সে টম। এরপর সেখানে সনিক এসে উপস্থিত হয় আর দেখে যে টম জ্ঞান হারিয়ে ওখানে পড়ে আছে। সনিক তো টমকে দেখে বলে যে প্লিজ ওঠো। আর এই দৃশ্য দেখে তখন শ্যাডোর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। কিন্তু এখন শ্যাডোর মনে কারো জন্য কোনো ফিলিংস নেই, সে পুরো ইমোশনলেস হয়ে গিয়েছে। তাই সে ওদেরকে এই অবস্থায় ফেলে ওখান থেকে চলে যায়। এরপর সে ওখান থেকে গিয়ে দুই টাকলুম্যান এগম্যান আর দাদুকে বাঁচিয়ে নিয়ে যায় সেই উইপেনের ভেতরে, যেটা ছিল লন্ডনের এক নদীর নিচে। ওখানে যাওয়ার পর এগম্যানের দাদু তাকে একটা সারপ্রাইজ দেয়। তাদের দুজনের জন্য নতুন একটা স্যুট বানিয়েছে সে, যা দেখে তো এগম্যান অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে সেই নতুন স্যুট পরে রেডি হয়ে যায়। এদিকে স্টোন এগম্যানকে ফোন করে জানায় যে শ্যাডো তাকে এমন কথা বলেছে যা জানার পর সে কোনোভাবে তাকে আর তার দাদাকে সাহায্য করতে চাইবে না। কিন্তু এগম্যান তো স্টোনের কোনো কথাই শোনে না। আসলে সে অনেক বছর পর তার দাদুকে সাথে পেয়েছে, এই জন্য সে ভালো মন্দ কিছু বিচার করাই ভুলে গিয়েছে। এরপর ওরা সেখানে ওই চাবিটা লাগিয়ে উইপেনটা চালু করে। সঙ্গে সঙ্গেই দেখা যায় নদী থেকে একটা বড় ধরনের উইপেন বেরিয়ে এসেছে। অন্যদিকে টমের অবস্থা তো খুবই খারাপ, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সনিককে এরকম হতাশ হয়ে যেতে দেখে তো টেলস তাকে অনেক সান্ত্বনা দেয়, কিন্তু সে কোনোভাবেই কিছু বুঝতে চাচ্ছিল না। তখন সে তাকে বলে যে আমার সান্ত্বনার প্রয়োজন নেই, আমার এখন এমআরএল দরকার, ওদেরকে যে কোনো মূল্যেই আমাকে থামাতে হবে। এরপর তো সনিল নাকালের কাছে জানতে চায় যে ওই এমআরএলটা কোথায় আছে, আমাকে বলো। কিন্তু নাকাল তো তাকে প্রথমে কিছুই বলতে চায় না। তাই এই পরিস্থিতিতে সে নিজের মধ্যে কোনো ঝামেলা চায় না। এই জন্যই নাকাল তাকে বলে যে ওটা কোথায় আছে। নাকালের কাছ থেকে ওটা শোনার পর সনিক একজনের কাছে চলে আসে। এই লোকটা হলো টমের বন্ধু, আর সে এতদিন ধরে এমআরএলকে রক্ষা করে আসছিল। সবাই আসলে সেটাই মনে করেছিল, কিন্তু এতদিন তো সে আসলে এমআরএলটা নিয়ে খেলছিল। এরপরে সনিকও এমআরএল ব্যবহার করে তার শক্তি দ্বিগুণ করে যায় সেই দুই টাকলুকে থামাতে। অন্যদিকে এগম্যানের দাদু তো সেই উইপিং সেটিং করে শ্যাডোকে বলে যে এটা পাওয়ারাইজ করো। তখন শ্যাডো তাকে বলে এই কাজটা কি আমাদের করা উচিত হচ্ছে? তখন দাদু তাকে বলে তুমি কি ভুলে গিয়েছো ওরা তোমার বন্ধুকে কিভাবে মেরেছিল? তখনই শ্যাডোর আগের কথা মনে পড়ে যায়, যখন জিউন অফিসাররা তাদেরকে ধরতে এসেছিল তখন তারা পালানোর চেষ্টা করেছিল। ওদের পালাতে দেখে অফিসাররা গুলি করেছিল, যার কারণে ওখানে অনেক বড় ধামাকা হয়ে মারিয়া ওখানেই মারা যায়। এই পৃথিবীতে শ্যাডোর একমাত্র বন্ধুকেও জিউনরা কেড়ে নিয়েছে। এটা ভেবেই শ্যাডোর মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, আর সেই আগুন জ্বালিয়ে তার শত্রুদের শেষ করে দিতে চায়। তখনই শ্যাডো তার সব শক্তি ব্যবহার করে ওই উইপেনে পাওয়ার দিতে থাকে। শ্যাডোকে এরকম পাওয়ার আপ করতে দেখে এগম্যান তার দাদুকে জিজ্ঞেস করে যে এই ছবি তুমি কিসে ব্যবহার করবে? তখন তার দাদু আসল প্ল্যানটা বলে, এই উইপেন ব্যবহার করে আমি গোটা পৃথিবীকে ধ্বংস করে ফেলবো, তার সাথে ওরা নিজেরাও মারা যাবে। এটা শুনে এগম্যান বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি তো চাই এই পৃথিবীতে রাজ করতে, মরতে নয়। কিন্তু কোনোভাবেই তো তার দাদু তার একটা কথাও শোনে না। আর এরকম ব্যবহার দেখে এগম্যান বুঝতে পারে যে তার দাদুর কাছে তার কথার কোনো মূল্য নেই। এদিকে শ্যাডোর কাজ শেষ হয়ে গেলে দাদু তার কাউন্টডাউন শুরু করে দেয়। তারপর তারা দেখতে পায় ওদের দিকে কিছু একটা ধেয়ে আসছে। এগম্যান তো খুব ভালো করেই বুঝতে পারে যে ওটা সনিক। এরপরে সনিক দ্রুত গিয়ে শিপের জানালা ভেঙে তো শ্যাডোকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর তারা দুজনে ওখানে গিয়ে মারামারি শুরু করে দেয়। ঠিক তখনই শ্যাডো একটা ঘুষি মারাতে
সনিকের মধ্য থেকে তো সেই এমারেলটা বেরিয়ে পড়ে। ওই এমারেল বের হওয়া দেখে তো তারা দুজনেই দৌড়ে যায় সেটাকে নিতে, আর দুজনেই বেশ কিছু এমারেল পেয়েও যায়। শ্যাডো তো প্রথম থেকেই অনেক পাওয়ারফুল ছিল, আর এইবার এমারেল পাওয়াতে সে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। সনিক তাকে অনেকভাবে মারার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার সঙ্গে পেরে উঠছিল না। ওরা দুজনে ফাইট চালাতে থাকে, কেউ যেন কারো থেকে কম না হয়। এদিকে ওদের দুজনের দূর থেকে দাঁড়িয়ে দাদু আর নাতি দেখছিল। অন্যদিকে সনিক তো কোনোভাবেই শ্যাডোর সঙ্গে পেরে উঠছিল না। তার মাঝে আবার শ্যাডো সনিকের বন্ধুদের নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। আর এসব কথা শুনে তো সনিক এবার অনেক রেগে গিয়ে জোরে একটা ঘুষি মেরে দেয় শ্যাডোকে। সে তো দূরে ছিটকে পড়ে। এরপর যখন সে আবার একটা ঘুষি মারতে যাবে, তখনই তার টমের কথা মনে পড়ে যায়। শ্যাডো তো হেরেই যাচ্ছিল, কিন্তু কেন সনিক তার প্রতিশোধ নিল না? তখন সনিক বলে যে প্রতিশোধ নিলেও আর কোনো কিছু পাল্টাবে না, তাহলে এমন প্রতিশোধ নিয়ে আর কি মানে? সনিকের কথা শুনে তো শ্যাডো তার করা ভুলগুলো বুঝতে পারে। এরপর তারা দুজনে মিলে শ্যাডোর ভুলগুলো শুধরাতে বেরিয়ে পড়ে। আর এদিকে তো টাকলু মানে দাদু আর নাতি এখনো বাচ্চাদের মতো লড়াই করেই যাচ্ছে। আর মারামারির এক পর্যায়ে তো এগম্যান তার দাদুর গোফ কেটে ফেলে। এত স্বাদের আর অনেক দিন ধরে রাখা গোফ হারিয়ে তো প্রচন্ড রেগে যায় দাদু, আর সেই রাগেই সে এগম্যানকে মারতে মারতে নিচে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে এগম্যান এবার বেঁচে যায়। এরপরই দাদু দেখতে পায় যে তার দিকে সনিক এবং শ্যাডো দুজনেই তেড়ে আসছে। তাদেরকে আটকানোর জন্যই দাদু তখন কিছু রোবট সোলজার পাঠায়, কিন্তু সে তো আর জানে না যে তাদের দুজনের কাছে এই রোবটগুলো কিছুই নয়। দুজনেই একসঙ্গে রোবটগুলো ধ্বংস করতে থাকে। তারপর এগম্যানকে মারতে দাদু নিজে দরজাটা খুলে দেয়, আর তাকে পা দিয়ে লাথি মেরে আবারও নিচে ফেলে দেয়। তার দাদু তো এবার পুরোপুরি নিশ্চিত যে এগম্যান মারা গিয়েছে, কিন্তু তখনও টেলসোকে ধরে উপরে তোলে। আর এরপরে এগম্যান রেগে গিয়ে তার দাদুকে মারে একটা লাথি, আর সে গিয়ে পড়ে এনার্জি ফিল্ডের মধ্যে, আর ওখানেই সে মারা যায়। এরপর ওরা দেখতে পায় সে উইপেনের কাউন্টডাউন প্রায় শেষ হতে চলেছে। হয়তোবা আর অল্প কিছুক্ষণের মধ্যে পুরো পৃথিবীতে ফায়ার হতে চলেছে। আর যদি একবার এই ফায়ারটা শুরু হয়ে যায়, তাহলে সবাই মারা যাবে। আর যখনই উইপেনটা থেকে ফায়ার হওয়া শুরু করে, তারা দুজনে মানে শ্যাডো আর সনিক সামনে গিয়ে দাঁড়ায়। ওই উইপেন থেকে বের হওয়া রশ্মিটা তাদের দুজনের শরীর দিয়ে আটকায়। এদিকে রোবট খুব ভালো করেই জানতো যে উইপেনটা বন্ধ হবে না, কিন্তু এটার মুখ অন্যদিকে ঘোরানো যাবে। তাই তারা সবাই মিলে উইপেনটা অন্যদিকে ঘোরাতে থাকে, আর আস্তে আস্তে উইপেনের মুখটা অন্যদিকে ঘুরতে শুরু করে। কিন্তু এত পরিমাণ পাওয়ার সনিক আর কোনোভাবেই নিতে পারছিল না। তখন সে জ্ঞান হারিয়ে পড়ে যেতে থাকে, আর ওই রশ্মিটা যেতে শুরু করে পৃথিবীর দিকে। কিন্তু সেখানেই ঘটে একটা মিরাক্কেল, আর পৃথিবী বেঁচে যায়, কারণ ততক্ষণে তারা উইপেনের মুখটা অন্যদিকে ঘোরাতে সক্ষম হয়েছিল। তবে ওই রশ্মিটা গিয়ে লাগে চাঁদে, এবং চাঁদটা অর্ধেক হয়ে যায়। এরপর দেখা যায় নাকাল জ্ঞান হারিয়ে পৃথিবী থেকেই পড়ে যাচ্ছে। তখনই একটা রিং নিয়ে টেলস যায় সনিককে বাঁচাতে, কিন্তু ওখানে অক্সিজেনের অভাবে সেও অজ্ঞান হয়ে যায়। এদিকে শ্যাডোলে এসে অ্যাডমিনকে বলে যে তুমি এতক্ষণ ধরে এখানে কি করছো, মেশিনটা কেন এখনো বন্ধ করনি? তখন এগম্যান বলে যে এটা ওভারলোড হয়ে গিয়েছে, তাই আর কখনোই বন্ধ হবে না। কিছুক্ষণের মধ্যে এটা ধ্বংস হয়ে যাবে, আর যদি এটা কোনোভাবে পৃথিবীর কাছাকাছি গিয়ে ধ্বংস হয়, তাহলে পৃথিবীর অনেক ক্ষতি হবে। তারপরে শ্যাডো বাইরে গিয়ে এটাকে ঠেলতে শুরু করে, আর যতটা সম্ভব দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এগম্যানও অনেক চেষ্টা করে ওটাকে আবার রেস্টেবল করার, কিন্তু এটাতে কোনো লাভ হচ্ছিল না। তখন সে স্টোনকে বলে যে তুমি জানো, আমার জীবনে যখন কেউ ছিল না, তখন আমার জীবনে তুমি ছিলে, আর তোমাকে আমি আমার কাছের বন্ধুর মতো একজনই দেখেছি। আমি এতদিন ধরে বুঝতে পারিনি তুমি আমার কতটা কাছের, কিন্তু এখন বুঝতে পারছি। আর তারপর সেখানে অনেক বড় একটা ধামাকা হয়, আর তারা দুজনেই ওখানে মারা যায়। অন্যদিকে নাকাল গিয়ে তো সনিক এবং টেলসকে বাঁচিয়ে নেয়, আর তারা পৃথিবীতে গিয়ে দেখতে পায় যে পৃথিবীকে বাঁচানোর জন্য এগম্যান এবং শ্যাডো দুজনে প্রাণ দিয়েছে। এরপরে সনিক, টেলস, নাকাল তিনজনে মিলে শপথ করে যে ওরা সারা জীবন এরকম ভালো বন্ধু হয়ে থাকবে। এরপরে ওরা তিনজন বাড়ি ফিরে যায়, মানে টমের কাছে ফিরে যায়, মানে ওদের পরিবার আবারও পূর্ণ হয়ে যায়। আর এখানেই আমাদের আজকের মুভির গল্পটা শেষ হয়ে যায়। মুভি শেষ হয়ে গেলেও কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি, কারণ এরপরে আমরা দেখতে পাই শ্যাডোর হাতের বালাটি পৃথিবীতে এসে পড়েছে, আর সেটা নেওয়ার জন্য শ্যাডো নিজেই এসেছে। তার মানে শ্যাডো এখনো জীবিত আছে। আর অন্যদিকে আবার একটা সিনে দেখা যায়
সনিল রেস শেষ করে একটা জঙ্গলের মধ্যে একা এসে দাঁড়িয়ে থাকে। তখন সে ওর পেছনে তার মতো দেখতে আরেকটা রোবটকে দেখতে পায়, যার নাম মেটাল সনিক। এই রোবটটা সনিককে মারার চেষ্টা করে কিন্তু পারে না। তারপরে আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো মেটাল সনিক তার দিকে এগিয়ে আসছে। তারা সনিককে মারতে যাবে, ঠিক তখনই সেখানে অন্য একজন এসে তাকে বাঁচিয়ে নেয়। এখন তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই নতুন হাতের হাতুড়িওয়ালা এই এলিয়েনটা আবার কে? আসলে এটা একটা মেয়ে, আর যার নাম এমি রোজ। আর সে সনিককে অনেক বেশি ভালোবাসতো। তো সনিল আর এমির মধ্যে যে আদৌ কোনো সম্পর্ক হবে কিনা এটা আমরা জানতে পারবো এর পরের পার্টে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি।